আসসালামু আলাইকুম। যদি এখন আমরা চাই যে আমাদের মোটর পার্টস অথবা গাড়ির পার্টস যদি বিজনেস থাকে, আমাদের এই বিজনেসটা আমরা কিভাবে ম্যানেজ করব এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ইনপুট, প্রোডাক্ট পারচেজ, প্রোডাক্ট সেল, প্রোডাক্ট বাই সেল রিপোর্ট, প্রোডাক্ট স্টক রিপোর্ট, এগুলো সবগুলো আমরা কিভাবে হাতে নাগালে পাবো আমাদের সহজ সফটওয়্যার ইউজ করে, এবং আমাদের পুরোটা বিজনেস আমরা খুব সহজে কিভাবে ম্যানেজ করতে পারবো, এটা আমরা এখন দেখব। ঠিক আছে? সো প্রথমে আমরা দেখতে পাই যে আমাদের চোখের সামনে আমাদের ড্যাশবোর্ড আছে। ড্যাশবোর্ডে আমাদের প্রত্যেক দিনের হিসাব থাকে, পারচেজ সেল রিপোর্ট সবকিছুই থাকে, এবং ডান পাশে আমাদের প্রত্যেক দিনের যেগুলি ব্যবহার করা ট্যাবসগুলি থাকে, এগুলি কিন্তু আমরা ডান পাশে পেয়ে যাই, যেমন ক্যাশ ফ্লো চেক, ড্যামেজ অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট, ঠিক আছে, আমাদের স্টক রিপোর্ট, অ্যাড পারচেজ, প্রিন্ট লেবেল, সব কিছু কিন্তু আমরা ডান পাশে খুব ইজিলি পেয়ে যাব। ঠিক আছে? এখন যদি এরকম হয় যে আমাদের কোনো কিছু ড্যামেজ হয়ে গেল, এটাও এক্সচেঞ্জ কিভাবে করতে হয়, এটাও আমরা কিন্তু খুব সহজে এখানে করতে পারবো। সো আমরা কিভাবে প্রোডাক্ট অ্যাড করব, কিভাবে প্রোডাক্ট পারচেস করব, সেল করব, এবং সবকিছু কিভাবে ম্যানেজ করব, এটা আমরা এখন দেখব। ঠিক আছে? সো সবচেয়ে প্রথমে আমরা কি করব, আমরা এখন চলে যাব হলো প্রোডাক্টসে। প্রোডাক্টসে গিয়ে আমরা দেখব যে কি কি ক্যাটাগরির আমরা প্রোডাক্টস, মনে করেন যে আমাদের যদি বাইকের বিজনেস থাকে, হ্যাঁ, আমরা তাহলে বাইকের বিজনেসের ওখানে চাইলে আমরা বাইকের ব্র্যান্ড সহ দিতে পারি। ঠিক আছে? এমন হতে পারে বাইকের ব্র্যান্ডস দিতে পারি, অথবা আমাদের ক্যাটাগরিজ মধ্যে থাকতে পারে বাইকের ব্রেক থাকতে পারে, বাইকের ইঞ্জিন অয়েল থাকতে পারে, বাইকের আর কত প্রকারের, বাইকের সিট থাকতে পারে, বাইকের হ্যান্ডেল থাকতে পারে। ঠিক আছে? কত প্রকারের আহ, অথবা কত ব্র্যান্ডের কিন্তু প্রোডাক্টস কিন্তু আমাদের থাকে। সো আমাদের যদি ব্র্যান্ড থাকে, তো আমরা আলাদা করে ব্র্যান্ড অ্যাড করলাম, সবকিছু কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারবো। সো সবার প্রথমে আমরা কিন্তু আগে ব্র্যান্ড অ্যাড করলাম, যেহেতু আমাদের ব্র্যান্ড অ্যাড করব নতুন শপে। কোন ব্র্যান্ডের প্রোডাক্ট অ্যাড করবো, এটা কিন্তু অ্যাড করবো, যেমন আমরা অ্যাড করলাম হলো যেমন সুজুকি। সুজুকি আমরা দেখছি যে সুজুকি ব্র্যান্ডটা এখানে অ্যাড করা নাই। সো আমরা কি করবো, এখন ব্র্যান্ডটা অ্যাড করব, সুজুকি ব্র্যান্ড। ঠিক আছে? আমরা সেভ করে দিলাম। আমরা এখন দেখি সুজুকি ব্র্যান্ডটা কিন্তু এখানে চলে আসছে। সুজুকি ব্র্যান্ড কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে? সো সুজুকি ব্র্যান্ড এখানে চলে আসছে। এবার আমরা দিব হলো ক্যাটাগরিজ, যে কোন ক্যাটাগরির মাল আমরা সেল করবো। এটা কি টায়ার ক্যাটাগরি, এটা কি আপনার বডি পার্ট ক্যাটাগরি, নাকি হ্যান্ডেল ক্যাটাগরি, কোন ক্যাটাগরি এটাতে আমরা রাখবো আমাদের প্রোডাক্টটা, এটা কিন্তু আমরা অ্যাড করতে পারি। যেমন আমরা বডি পার্ট, বাইক বডি পার্টস, এভাবে আমরা দেখি যে নাই এটা। ঠিক আছে? কন্ট্রোল, এরপরে আমরা যেহেতু এইদিকে নাই, আমরা কি করব, প্রোডাক্টটা অ্যাড করে দিব। প্রোডাক্টটা অ্যাড করে দিলে আমাদের কিন্তু প্রোডাক্ট ক্যাটাগরিটা চলে আসছে এখানে। ঠিক আছে? বাইক বডি পার্টস, কিন্তু এই যে বাইক বডি পার্টস আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ক্যাটাগরি চলে আসছে। এবার আমরা কি করব, আমরা প্রোডাক্টটা অ্যাড করব। ঠিক আছে? যেমন আমরা অ্যাড করলাম হলো বাইক সিট, প্রোডাক্টের নেম হবে বাইক সিট, আমরা সিট অ্যাড করব। ঠিক আছে? এখন সিটের মধ্যে কিন্তু আমাদের সিরিয়াল নাম্বার থাকে বিভিন্ন ধরনের, হ্যাঁ। সো আমরা সিরিয়াল নাম্বারটা কিন্তু এখানে ইনপুট করে দিতে পারি, যেমন ST2345678 9, এটা কিন্তু আমরা সিরিয়াল নাম্বার অ্যাড করে দিতে পারি। ঠিক আছে? আমরা পিস হিসেবে রাখলাম। ব্র্যান্ড হবে আমাদের, এই যে আমরা ব্র্যান্ড সিলেক্ট করেছিলাম সুজুকি, সুজুকি ব্র্যান্ড। ঠিক আছে? ক্যাটাগরি হবে আমাদের বাইক বডি পার্টস। ঠিক আছে? লোকেশন, আমাদের বিজনেস লোকেশন যদি একটা থেকে বেশি থাকে, আমরা কিন্তু আলাদাভাবে সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে? এবার গেল, সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমরা কি করব, চাইলে সিরিয়াল নাম্বার, আইএমআই নাম্বার এনেবল করে দিতে পারি। ঠিক আছে? এবার আমরা চেক করব হলো আমাদের প্রাইস। প্রাইসটা যদি এমন হয় যে বাইক সিটটা আমি 12,000 টাকা দিয়ে পারচেস করছি, ঠিক আছে, আমার মার্জিন হবে কত, মার্জিন হবে 30%।
মার্জিন বলতে আমরা প্রফিট কয় পার্সেন্ট করব, এটা হলো আমাদের ওইটার মার্জিন, ঠিক আছে। তাহলে 30% প্রফিট করলে আমার সেলিং প্রাইস হবে 15,600 টাকা। খুব ইজিলি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, গেল। প্রোডাক্টটা আমাদের এখানে কি হলো, প্রোডাক্টটা আমাদের সেভ হয়ে গেল। আমরা যদি দেখি বাইক সিট, হ্যাঁ এখানে বাইক সিট আছে, বাইক বডি পার্টস আমাদের প্রোডাক্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। আমাদের 0 পিস স্টক, মানে আমরা এখনো স্টক অ্যাড করি নাই, ঠিক আছে। আমরা কারেন্ট স্টক হলো 0, আমরা স্টক এখনো অ্যাড করি নাই। হ্যাঁ, কিন্তু অ্যাড করার আগে বা অ্যাড করার পরেও আপনার একটা কাজ করতে হয়, যে আমাদের প্রোডাক্টে কিন্তু প্রিন্টিং লেবেল করতে হয়, লেবেল প্রিন্ট করতে হয়, ঠিক আছে। আমরা হলে প্রোডাক্টসে যে প্রিন্ট লেবেলস একটা অপশন আছে, ওখানে ক্লিক করতে পারবো, অথবা এই যে অ্যাড প্রোডাক্টে যে আমরা আসলাম, অথবা লিস্ট প্রোডাক্টসে যে আমরা আসলাম, এখানে এসে কিন্তু আমরা আমাদের প্রোডাক্টের সার্চ করে বা খুঁজে বাইক সিটটা আমি খুঁজে এখানে কিন্তু আমি ইজিলি বারকোডটা প্রিন্ট করতে পারবো, ঠিক আছে। বারকোডে প্রিন্ট করার সময় আমি দেখতে পারবো যে কোন জিনিস আমি এখানে অ্যাড করতে চাই। বিজনেস নেম আমি অ্যাড করতে চাই না, ঠিক আছে। আমি অ্যাড করতে চাই শুধু প্রোডাক্টের প্রাইস, এক্সপায়ারি ডেট অ্যাড করতে চাই না, প্যাকেজিং ডেট কোনো কিছু অ্যাড করতে চাই না, ঠিক আছে। তো এই বিভিন্ন জিনিস আমি অ্যাড করতে চাই। সো কোন কোনগুলি আমি অ্যাড করতে চাই এগুলি আমি সিলেক্ট করে দিব। তো আমি প্রিন্ট প্রিভিউতে দেখি, দেখে আমাদের বারকোড কিন্তু এখানে রেডি হয়ে গেছে। বাইক সিট এত হাজার টাকা, এখানে আপনার সিরিয়াল নাম্বারটা কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। আমরা খুব ইজিলি কিন্তু এই কাজটা করতে পারি। আচ্ছা, গেল। এরপরে আমরা এখন আমাদের প্রোডাক্টটা অ্যাড করেছি, প্রোডাক্টের লেবেল বের করেছি, এখন তো প্রোডাক্টটা অ্যাড করতে হবে, তাই না। সো প্রোডাক্টটা অ্যাড করা বলতে প্রোডাক্টটা তো পারচেজ করতে হবে, তাহলে আমি বিক্রি করব কিভাবে। সো আমি প্রোডাক্টটা এখন পারচেজ করব। পারচেজের জন্য আপনি কি করতে পারেন, ডাইরেক্ট অ্যাড পারচেজে চলে যেতে পারেন হোম পেজ থেকে, অথবা আপনি এখানে পারচেজ অ্যাড করে আপনি কিন্তু অ্যাড পারচেজে ক্লিক করতে পারেন, ঠিক আছে। অ্যাড পারচেজে ক্লিক করে আপনি কি করবেন, সর্বপ্রথমে শপের লোকেশন চুজ করবেন, ঠিক আছে। চুজ করে আপনি দেখবেন যে সাপ্লায়ার এখানে অ্যাভেলেবেল আছে নাকি। আমরা দেখি সুজুকি, দেখছি যে এটা সাপ্লায়ারটা অ্যাভেলেবেল নাই। অ্যাভেলেবেল না থাকলে আমরা এখন কি করব, সাপ্লায়ারের নাম অ্যাড করব। নাম অ্যাড করে তাহলে আমরা সাপ্লায়ার নাম অ্যাড করি, জুকি সাপ্লায়ার। মোবাইল নাম্বার অ্যাড করে দিই 01234678 সাপ্লায়ারের নাম আর নাম্বার অ্যাড করে দিলাম। এরপরে অ্যাড করার পরে আমরা এখন প্রোডাক্টটা পারচেজ করব, ঠিক আছে। প্রোডাক্ট হলো বাইক সিট। বাইক সিট আমাদের কত, 12,000 টাকা প্রাইস পরে আমাদের সেল করতে হবে 15,600 টাকা। এবং আমরা কয় পিস পারচেজ করবো এখানে কিন্তু আমাদের উল্লেখ করে দিতে হবে। যেমন আমি এখানে 12 পিস পারচেজ করবো, ঠিক আছে। 12 পিস পারচেজ করলে আমাদের কিন্তু এখানে অলরেডি টোটাল প্রাইসটা চলে আসবে। 12 পিসের প্রাইস হতো কত, 1,44,000 টাকা। 1,44,000 টাকা হলে আমাকে কি করতে হবে, আমি যদি চাই আমি তো পুরাটা অ্যামাউন্ট দিয়ে দিতে পারি, অথবা এমনও হয় যে আমরা মাঝে মাঝে পুরাটা অ্যামাউন্ট দিতে পারি না, আমরা অল্প কিছু অ্যামাউন্ট দিয়ে আমরা প্রোডাক্টটা পারচেজ করে আনি এবং বাকিটা আমরা ডিউ রাখি। সো যেহেতু আমরা ডিউ রাখবো, আমরা কি করব, প্রথমে আমরা অ্যামাউন্ট দিব হলো 50,000। 50,000 অ্যামাউন্ট দিলে আমাদের কিন্তু বাকি অ্যামাউন্ট এখানে শো করতেছে। আমরা যদি সেভ করি এখন, আমরা খুব ক্লিয়ারলি দেখতে পারবো যে আমাদের টোটাল প্রাইস ছিল 1,44,000 থেকে, হ্যাঁ 1,44,000, এখান থেকে আমরা পে করেছিল 50,000, ঠিক আছে। 50,000 পে করছি, পরে এখান থেকে আমাদের বাকি আছে হলো 1,94,000। এবং এখন যদি মনে করেন যে হঠাৎ করে আমি চলে আসলাম, যে বললাম যে আমার পেমেন্টটা আমি আরো করব, যে এই লোকটার কাছে আমি যতটুকু এই প্রোডাক্টটা কিনেছি, এই প্রোডাক্টের পার্সিয়াল পেমেন্ট করেছি, বাকিটা আমি এখন আর একটু পে করব। তখন আমি এখানে ক্লিক করতে পারি, পার্সিয়ালে ক্লিক করি। পার্সিয়ালে ক্লিক করে আমি দেখব যে আমাদের যেহেতু ডিউ আছে, ডিউ থাকলে আমি এখানে
অ্যাড পেমেন্টে দেখবো যে আমি এখানে আমার বাকি ডিউটা কিন্তু এখানে দেওয়া আছে। এখন আমার মনে হলো যে আমি এই এত অ্যামাউন্ট দিব না, আমি আরো কম দিব। এখন মনে হলো আমি আরো 10,000 দিব, 10,000 দিব, ঠিক আছে। 10,000 দেওয়ার পরে সেভ করলাম। সেভ করার পরে কিন্তু আমার এখন আরো 10,000 কিন্তু এদিক দিয়ে কমে গেছে। সো এইভাবে কিন্তু আমরা ডিউ রিপেমেন্টও করতে পারবো, ঠিক আছে। ডিউ রিপেমেন্ট যেভাবে করতে হয় এভাবে কিন্তু আমরা খুব ইজিলি প্রোডাক্ট ধরে ধরে কিন্তু ডিউগুলি রিপে করতে পারবো। এরপর আমরা ড্যাশবোর্ডে যাই। আমরা কি করলাম, প্রোডাক্ট অ্যাড করলাম, প্রোডাক্ট পারচেস করলাম, সরি, প্রোডাক্ট পারচেস করলাম, ডিউ চেক করলাম এবং প্রিন্ট লেবেল করলাম। এখন তো আমাদের প্রোডাক্টটা সেল করতে হবে, তাই না? প্রোডাক্ট সেল করার জন্য আমরা কি করব, আমরা অল সেল বা অ্যাড সেলে যাই। আমরা পজ এখান থেকে যেতে পারি, পজ, অথবা আমরা যদি এখান থেকে যদি যাই হোমে যে আমরা যদি এখান থেকে ডাইরেক্ট দিতে হয় তাহলে কিন্তু আমরা এখানে পজে ক্লিক করলেও কিন্তু খুব ইজিলি চলে আসে, ঠিক আছে। এখান থেকে আপনারা যখন কাস্টমারকে হ্যান্ডেল করবেন তখন স্পেসিফিক কোনো কাস্টমার থাকলে ওনার কাছে আপনি প্রোডাক্টটা সেল করবেন। আপনার যদি মেম্বার থাকে আপনি মেম্বার হিসেবে একটা কাস্টমার অ্যাড করলেন। যেমন মনে করেন যে আমি অ্যাড করলাম হলো পরে কাস্টমারের মোবাইল নাম্বার, অ্যাড করলাম এবং কাস্টমারের নাম সহ অ্যাড করে দিলাম। আমার কি সিলেক্টেড কাস্টমার মেম্বার, ঠিক আছে। ওনার কাছে আমি কি করব, বাইক সিটটা সেল করব। আমাদের বাইক সিটটা কি করব, আমরা সেল করব এখানে, ঠিক আছে। সো আমরা দেখবো যে সে আমরা সেল করবো হলো 2 পিস। সে 2 পিস পারচেস করবে, আমরা 2 পিস সেল করব। তাহলে কত হয়, 31,200। এখন কাস্টমারটা বলল যে সে পুরোটা টাকা দিবে না। সে যদি পুরোটা টাকা দেয়, সে বাই ক্যাশ ক্লিক করলে কিন্তু পুরোটা রিসিট কেটে যাবে এবং সে কিন্তু পুরোটা পেমেন্ট করে দিলে আমরা বাই ক্যাশ ক্লিক করব। এবং সে যদি পুরোটা পেমেন্ট না করতে চায়, অথবা এমনও হতে পারে যে সে পুরোটা কিছু পেমেন্ট ক্যাশে করলো, কিছু পেমেন্ট বিকাশে অথবা কার্ডে করলো, ঠিক আছে। তখন আমরা কি করব, তখন আমরা রিসিভ টাকা ক্লিক করব। রিসিভ টাকা আমরা দেখতে পারি যে কিছু অ্যামাউন্ট এখন আমাদের টোটাল ডিউ হলো 31,200। 31,200 থেকে আমরা সে এখন কি করবে, কিছু অ্যামাউন্ট আমাকে পে করবে হলো এখন, যেমন 20,000 টাকা। 20,000 টাকা, 20,000 টাকা দিল। 20,000 টাকার পরে 11,200 টাকা কিন্তু ডিউ রয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা যদি সেভ এন্ড প্রিন্ট করি তাহলে ডিউ সহ কিন্তু প্রিন্ট করে ইনভয়েস চলে আসবে। এখন এমন হলো সে যদি বলে যে সে ক্যাশেও পে করবে, বাকিটা সে বিকাশে পে করবে, ঠিক আছে। সে ও 20,000 টাকা ক্যাশ পে করছে, বাকিটা সে অন্যভাবে পে করবে সে। সো আমরা যে অ্যাড মাল্টিপল পেমেন্টে ক্লিক করলাম, এরপরে কিন্তু সাথে সাথে কিন্তু বাকি অ্যামাউন্টটা এখানে চলে আসছে। চলে আসার পরে আমরা চুজ করব যেভাবে সে পে করবে। মনে করেন যে সে নগদে পে করবে, ঠিক আছে। আমরা নগদ সিলেক্ট করলাম, তাহলে বাকি অ্যামাউন্ট কিন্তু এখানে অলরেডি চলে আসছে। এরপরে কিন্তু ডিউ কিন্তু এখন 0 হয়ে গেছে, ঠিক আছে। আমরা সেভ এন্ড প্রিন্ট করলে কিন্তু প্রোডাক্টটা আমরা কিন্তু দেখতে পারি এখানে। হ্যাঁ, প্রোডাক্টটা কিন্তু এখানে সেল হয়ে গেছে 31,200 টাকা, ঠিক আছে। ওকে, এবার প্রিন্ট করলে কিন্তু ইনভয়েস প্রিন্ট হয়ে গেছে। এবার আমরা প্রোডাক্টটা যে সেল করছি আমরা এখন চেক করব যে প্রোডাক্টটা সেল করা যে এটা আপডেট হয়েছে নাকি, আমরা চেক করব। হ্যাঁ, আমরা ড্যাশবোর্ডে আসলাম, এখান থেকে আমরা চেক করতে পারি যে প্রোডাক্টটা আপডেট হয়েছে নাকি, ঠিক আছে। আমরা এখন প্রথমে সেলে গেলাম। সেলে যাওয়ার পরে আমরা অল সেলে যাব। অল সেলে যে আমরা দেখব যে এই কাস্টমারের কাছে আমরা প্রোডাক্টটা সেল করেছি মাল্টিপল মেথডে। সে কি করেছে, এখানে পে করেছে নগদ হিসেবে, নগদ এবং ক্যাশে এভাবে পে করেছে। পুরোটা ডিটেলস কিন্তু এখানে আমরা দেখতে পারবো, ঠিক আছে। ক্লোজ। এখন যদি এমন হলো যে কাস্টমারটা সে আবার ব্যাক আসলো, ব্যাক আসার পরে সে এখন প্রোডাক্টটা রিটার্ন করবে।
সো আমরা যখন কাস্টমারকে একটা প্রোডাক্ট সেল করি আমরা তো অবশ্যই ইনভয়েস প্রিন্ট করে দিই, তাই না? সো আমরা ইনভয়েস অনুযায়ী আমরা এখানে সার্চ করব। এখানে সেলে যে অল সেলে ক্লিক করে এখানে এসে আমরা সার্চের মধ্যে ইনভয়েস সহ সার্চ করব। ইনভয়েস নাম্বার আমরা সার্চ করব, এটা হলো 0122, যেমন এই ইনভয়েস নাম্বার, হ্যাঁ মাত্র যেটা আমরা সেল করলাম, ঠিক আছে? এটা হলো ইনভয়েস নাম্বার। আমরা অ্যাকশন দিয়ে কিন্তু আমরা সেল রিটার্ন এটা কিন্তু দেখতে পারি, ঠিক আছে? সে এখন কিছু প্রোডাক্ট সেল বা রিটার্ন করবে, ঠিক আছে? এখন সে দুইটা নিয়েছিল, সে একটা রিটার্ন করবে, এক পিস রিটার্ন করবে। রিটার্ন হলে আমরা যদি রিটার্ন ক্লিক করি তাহলে একটা পিস কিন্তু স্টকে অলরেডি আবার ব্যাক করবে, ঠিক আছে? এখন যদি এমন হয় সে এটা এক্সচেঞ্জ করে সে অন্য কিছু নিবে, অন্য কিছু এক্সচেঞ্জ করে নিবে, তখন আমরা কি করব? আমরা তখন নিচে যাব, নিচে যে আমরা দেখতে পারি এক্সচেঞ্জ প্রোডাক্ট। এক্সচেঞ্জ প্রোডাক্ট হইতে পারে অন্য কিছু, হেলমেট অথবা যে কোনো একটা প্রোডাক্ট, যে কোনো একটা প্রোডাক্ট যদি আমরা আরেকটা প্রোডাক্ট অ্যাড করে থাকি সে চাইলে এটা অ্যাড করতে পারবে। যেমন একটা গিয়ার নিল, হ্যাঁ সে একটা গিয়ার নিবে, ঠিক আছে? মোটরের একটা গিয়ার নিবে, আমরা চেক করতে পারি সে একটা কি করছে, গিয়ার নিছে, ঠিক আছে? গিয়ার নিছে, এবার আমরা ক্যালকুলেট করে দেখি একটা প্রোডাক্ট ব্যাক করে সে একটা গিয়ার নিছে, মানে বাকি আমাকে 13,400 টাকা কিন্তু কাস্টমারকে পে করতে হবে। মানে সে 15,600 টাকার প্রোডাক্ট আমাকে রিটার্ন করছে এবং সে এর মধ্যে দিয়ে সে কিনছে কি 2,200 টাকার একটা প্রোডাক্ট সে কিনছে, ঠিক আছে? এরপরে 2,200 টাকা এক্সচেঞ্জ হয়ে বাকি আমাকে এত টাকা কিন্তু ওকে পে করতে হবে, ঠিক আছে? সো আমি ক্যালকুলেট করে দিলাম, ক্যালকুলেট করার পরে দেখেন যে এত পেমেন্ট হয়ে গেছে। পেমেন্ট হওয়ার পর আমরা কিন্তু রিটার্ন বা এক্সচেঞ্জে ক্লিক করলে এটা কিন্তু স্টকে সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পরে আমরা যদি স্টক রিপোর্টে যাই, ঠিক আছে, আমাদের স্টক যে এটা কতটুকু সেল হয়েছে, কোনটা রিটার্ন হয়েছে, এটা কিন্তু আমাদের দেখতে হয়। আমরা এখান থেকে স্টক রিপোর্টে ডাইরেক্ট চলে যেতে পারি হোম থেকে, ঠিক আছে? স্টক রিপোর্ট, অথবা আমরা যদি এখানে রিপোর্ট সেকশন আছে, রিপোর্টে যে আমরা কিন্তু দেখতে পারি স্টক রিপোর্টস। এখানে যে কিন্তু আমরা স্টক রিপোর্ট দেখতে পারি। যেমন আমরা এখন চেক করবো হলো বাইক সিটের স্টক রিপোর্ট আমরা চেক করব, ঠিক আছে? স্টক হিস্ট্রি চেক করব, আমরা দেখতে পারি যে আমরা পারচেস করেছিলাম 12টা, আমরা দুইটা সেল হয়েছে, দুইটা থেকে আমাদের একটা রিটার্ন আসছে, তাহলে স্টক আসছে 11টা। আমাদের স্টক আছে এখন 11টা, আমাদের রিটার্ন হয়েছে হলো একটা, তো আমাদের স্টক 11টা। আমাদের স্টক হিস্ট্রিটাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে। এভাবে কিন্তু আমাদের স্টক রিপোর্টটা আমরা দেখতে পারবো, ঠিক আছে? এবার আসি হলো আমাদের প্রোডাক্ট সেল না করে আমাদের কিন্তু অনেকগুলি প্রোডাক্ট ড্যামেজ হয়ে যায়, ঠিক আছে? ড্যামেজ হয়ে গেলে আমাদের কি হয়, প্রোডাক্ট কিন্তু আমাদের রিটার্ন করতে হয়, অথবা খুব স্বল্প দামে কিন্তু সেল করে দিতে হয়, ঠিক আছে? তখন ওটা কিন্তু আমাদের স্টক অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমাদের কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে হয়, না হলে কিন্তু আমাদের হিসাবে গোলমিল হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা কি করব, এটার জন্য আমরা কি করব, আমাদের মনে করেন যে বাইক সিটের কয়েকটা সিট ড্যামেজ হয়ে গেছে, তাহলে আমাদের তো যদি এটা ফেলে দেই, এটাও তো আমাদের সফটওয়্যারকে বলতে হবে যে ওই কিছু প্রোডাক্ট আমরা ফেলে দিছি বা ড্যামেজ হয়ে গেছে। সো আমরা কিভাবে করব সেটা, আমরা চলে যাব হলো স্টক অ্যাডজাস্টমেন্ট। স্টক অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমরা কি করব, অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট, আমাদের বিজনেস লোকেশন সিলেক্ট করব। এরপরে আমাদের কোন প্রোডাক্টটা ড্যামেজ হয়েছে বা স্টক অ্যাডজাস্টমেন্ট করতে হবে আমরা সার্চ করি, সার্চ করে কিন্তু আমাদের প্রোডাক্টটা এখানে চলে আসছে। এবার আমাদের লিখতে হবে যে কয়টা প্রোডাক্ট আমাদের ড্যামেজ হয়েছে। আমরা মনে করি যে দুইটা ড্যামেজ হয়ে গেছে,
ঠিক আছে, দুইটা ড্যামেজ হয়ে গেছে, যার ফলে আমাদের 24,000 টাকা কিন্তু লস। ঠিক আছে, 24,000 টাকা আমার পুরা লস। লস হলে এখন কি করব, ইদার আমি যদি কোনো টাকা বা রিকভার করতে না পারি, এমন মাঝে মাঝে হয় কোম্পানিকে রিটার্ন করলে আমার কিছু টাকা কিন্তু রিকভার করা যায়। যেমন 24,000 থেকে আমি 6,000 টাকা খুব স্বল্প দামে প্রোডাক্ট সেল করে 6,000 টাকা কোনো রকম আমার পকেটে আনছি, বা আমাদের 6,000 টাকা রিকভার করতে পারছি, এটা কিন্তু আমি উল্লেখ করে ইয়া করতে পারবো। ঠিক আছে, আমরা কি করলাম, সেল করলাম। সেল করার পরে আমরা এখানে চেক করব, দেখেন আমাদের 24,000 টাকা লস হয়েছে, এখান থেকে 6,000 টাকা কিন্তু আমি সেভ করতে পারছি। ঠিক আছে, এখানে কিন্তু অ্যামাউন্টটা অলরেডি দেওয়া আছে। এবার আমরা যদি ব্যাক যাই, ব্যাক যাওয়ার পরে এখানে যদি আবার স্টক রিপোর্টে যাই, স্টক রিপোর্ট, স্টক রিপোর্টে যাওয়ার পরে আমরা যদি এই প্রোডাক্টটা আবার দেখি, বাইক সিট, বাইক সিটটা স্টক হিস্ট্রি, বাইক সিটের স্টক হিস্ট্রি কিন্তু এখানে সব দেওয়া আছে। এই যে দেখেন, পারচেস করেছিলাম 12টা, এর মধ্যে 2টা সেল হয়েছিল, সেল থেকে আবার একটা রিটার্ন হয়ে গেছে, আর 2টা কি হয়েছে আমার ড্যামেজ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমার কারেন্ট স্টক কয়টা আছে, 9টা। দেখছেন, সব কিন্তু অটোমেটিকলি এখানে আপডেট হচ্ছে, ক্যালকুলেট হচ্ছে কিন্তু। এটার কারণে স্টক অ্যাডজাস্টমেন্টের কারণে টোটাল স্টকটা কিন্তু অটোমেটিক এখানে আপডেট করে দিচ্ছে। আপনার কয়টা সেল হয়েছে ওইটার কারণে কিন্তু স্টক আপডেট করে দিচ্ছে অটোমেটিক। সো পুরাটা ক্যালকুলেশন, হেভি থেকে হেভি বা ভারী থেকে ভারী ক্যালকুলেশন যত প্রোডাক্ট আছে সবকিছু কিন্তু আপনার সহজ সফটওয়্যার খুব সহজেই করে দিতে পারতেছে। সো এভাবে কিন্তু খুব সহজে আমরা প্রোডাক্টের এবং বিজনেসটা ম্যানেজ করতে পারবো। এবং আমাদের এখানে যদি আসি, এখানে কিছু রিপোর্ট যদি আমরা দেখতে পারি, হোমের মধ্যেই আমাদের এখানে বিজনেসের সেল রিপোর্ট সবকিছু কিন্তু সামনাসামনি দেখতে পারবো। এরপর নিচে যদি আমাদের বিজনেসের পারফরমেন্স যদি দেখা লাগে, এটা কিন্তু খুব ইজিলি আমরা এখানে দেখতে পারবো। এরপর নিচে যদি যাই, আমাদের স্টক অ্যালার্ট, আমি যে বলেছিলাম যে স্টক অ্যাডজাস্টমেন্ট বা স্টক অ্যালার্ট, যেটা যদি 2 পিস বা 4 পিস থাকে, এটা কিন্তু আমরা প্রোডাক্টে গিয়ে সেট করেছিলাম, সেট করে এরপরে কিন্তু আমাদের স্টক অ্যালার্ট রিপোর্ট কিন্তু এখানে এই জায়গায় আসে। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের স্টক যেমন এখানে 0 চলে আসে, কিন্তু স্টক এগুলো কিন্তু সব অ্যালার্ট, সবগুলো কিন্তু স্টকের অ্যালার্ট। ঠিক আছে, যে এগুলো রিফিল করতে হবে। সো এভাবে আর কি আমাদের পুরাটা মোটর শপ বিজনেস, পুরাটা বিজনেস কিন্তু আমরা খুব সহজেই সহজ সফটওয়্যার দিয়ে রান করতে পারবো। ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা কিছু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা কথা বলবো আমাদের সফটওয়্যারের মধ্যে। যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা বলি, আমরা যদি মনে করেন যে ইংলিশে আমরা অপারেট না করতে পারি, আমাদের কিন্তু একটা অপশন আছে বাংলাতে আমরা এটি কিন্তু ইউজ করতে পারবো। যেমন আমরা যদি এই পাশে ক্লিক করি, ক্যাশ ফ্লো এর পাশে যে বাটনে ক্লিক করি, এখানে যদি ক্লিক করি, তাহলে কিন্তু এটা বাংলায় চলে আসছে। ঠিক আছে, ইম্পর্টেন্ট জিনিসগুলি আমরা বাংলায় নিতে পারবো। ঠিক আছে, পজ মোড, বিক্রি করুন, বিক্রম ক্লাসিক মোড, এইসব কিন্তু আমরা বাংলায় ট্রান্সফার করতে পারবো। ঠিক আছে, বাংলা ইউজ করার জন্য আমাদের খুব ইজিলি এবং সহজেই কিন্তু আমরা ইংলিশ থেকে বাংলায় কনভার্ট করতে পারবো। এটা হলো একটা। এবং আমাদের জি, এবং আমাদের বিভিন্ন সময় আমরা যে সেল করলাম, আমাদের দোকান ম্যানেজমেন্ট করতে হয়, আমাদের প্রত্যেক জনের কিন্তু রেকর্ড রাখা লাগে, প্রত্যেকটা সাপ্লায়ারের রেকর্ড রাখা লাগে, এবং প্রত্যেকটা কাস্টমারের কিন্তু ইন্ডিভিজুয়াল রেকর্ড আমাদের রাখা লাগে। সো আমাদের তাহলে কি করি, আমরা সেটাকে লেজার বলি। রেকর্ড বলতে শুধু অ্যামাউন্ট অথবা অ্যাড্রেস এরকম না, আমাদের পুরা লেনদেন, একটা ব্যক্তির সাথে কয়টা কতটুক কয় টাকা হয়েছে, কোন দিনে পেমেন্ট হয়েছে, সবকিছু কিন্তু আমরা এই লেজারের মাধ্যমে রাখবো। তাহলে আমরা ওটা অ্যাক্সেস কিভাবে করব, হলে আমরা এই যে ড্যাশবোর্ডে কন্ট্যাক্টসে যেতে পারি, কন্ট্যাক্টসে যে আমরা সাপ্লায়ার্স আলাদাভাবে, কাস্টমার্স আলাদাভাবে এভাবে যেতে পারি। অথবা আমরা এখানে কন্ট্যাক্টসে ডাইরেক্ট ক্লিক করলে, কন্ট্যাক্টসে ডাইরেক্ট ক্লিক করলে আপনার ডাইরেক্ট কাস্টমারের লেজারে চলে নিয়ে আসবে। আমরা আগে কাস্টমারেরটা দেখি। ঠিক আছে,
আমরা যেরকম যেকোনো একটা কাস্টমার এখানে যেমন চুজ করি অ্যাকশন, আমরা এখানে দেখতে পারবো লেজার অপশন। লেজারে ক্লিক করলাম। লেজারে দেখে কোন ডে থেকে কোন ডে পর্যন্ত কতটুক লেনদেন সামারি সবকিছু কিন্তু এখানে নিতে পারবো। ঠিক আছে, কতটুক ব্যালেন্স আছে, ইনভয়েসে কতটুক ব্যালেন্স, টোটাল কতটুক পে করছে, হ্যাঁ, ডিউ কয় টাকা আছে, ওপেনিং ব্যালেন্স মানে কয় টাকা দিয়ে উনি ওপেন করছে, ব্যালেন্স মানে কয় টাকা ওনার আগে ছিল এই সফটওয়্যার আসার আগে। ঠিক আছে, সব কিছু ডিটেলস কিন্তু পার কাস্টমার অথবা পার ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ব্যক্তি অনুযায়ী কিন্তু লেজার হিসাব দেওয়া যায়। ঠিক আছে, হিসাব এখানে আমরা পাবো। ঠিক আছে, প্রত্যেকটা কাস্টমার অনুযায়ী। এবার আমরা যাই সাপ্লায়ারদের লেজারে। ঠিক আছে, তো সাপ্লায়ারদের লেজারে কিভাবে যাবো, আমরা কন্ট্যাক্টসে ক্লিক করি, তাহলে এখানে কিন্তু সুন্দরভাবে একটা অপশন দেওয়া আছে সাপ্লায়ার্স। ঠিক আছে, সাপ্লায়ার্সে গেলাম। সাপ্লায়ার্সে ক্লিক করলে আমরা বিভিন্ন ধরনের এই যে আমাদের সাপ্লায়ার যতগুলি আছে, এখানে ইউনিলিভার সাপ্লায়ার, স্কোয়ারের সাপ্লায়ার, ফ্লাওয়ার সাপ্লায়ার, সুজুকি সাপ্লায়ার, এই সবগুলো কিন্তু আমাদের সাপ্লায়ার। হ্যাঁ, এবার সাপ্লায়ারে আমরা যে কোনো একটা সাপ্লায়ার চুজ করলাম, এখন যেমন স্কোয়ারের সাপ্লায়ার চুজ করলাম, লেজার। হ্যাঁ, আমরা লেজারে ক্লিক করলাম। এখান থেকে ওনার কাছে যদি আমাদের ডিউ থাকে, ঠিক আছে, যেমন এখানে ব্যালেন্স ডিউ, ওনার কাছে কিন্তু আমাদের 300 টাকা ডিউ আছে, উনি আমাদের কাছে 300 টাকা পায়। ঠিক আছে, সো 300 টাকা ডিউ আছে, 300 টাকা ডিউ আছে ওনার কাছে। সো আমরা কিন্তু এখান থেকে ডাইরেক্ট পে ডিউ করতে পারবো। যেমন পে ডিউ অ্যামাউন্ট, ডিউ অ্যামাউন্ট কত, 300 টাকা, আমরা এখান থেকে পে করে দিতে পারবো। এইভাবে কিন্তু লেজারে ঢুকে আমরা যে কোনো ডিউ থাকলে আমরা কিন্তু পে করতে পারবো, এবং প্রত্যেকটা পেমেন্ট সামারি, কয় টাকা উনি আমার থেকে নিছে বা আমি অন্য থেকে কতটুকু কয় টাকার প্রোডাক্ট নিছি, সব কিছু স্টার্ট টু ফিনিশ, আপনার কোন ডে থেকে কোন ডে পর্যন্ত আপনি হিসাব চাচ্ছেন, এটাও কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, এই সব কিছু আপনি আলাদা আলাদা ভাবে সিলেক্ট করতে পারবেন। ইভেন আপনি কোন বিজনেসের জন্য ওনার থেকে প্রোডাক্ট নিছেন, আপনার এক থেকে বেশি যদি শপ থাকে, ওটা আপনি আলাদাভাবে চুজ করে নিতে পারবেন। ঠিক আছে, এবং ওনাদের যে পেমেন্টস কতটুকু, কয় টাকা পে হয়েছে, ঠিক আছে, উনি টোটাল ওনার লেনদেন, ওনার সাথে কয় টাকার লেনদেন হয়েছে, এটা কিন্তু এখানে আসতে পারবে। অ্যাক্টিভিটিস, ঠিক আছে, কবে ওনাকে অ্যাড করা হয়েছে বা ওনার সাপ্লায়ারকে অ্যাড করা হয়েছে, ওনার সাথে আমার স্টক রিপোর্ট কি অবস্থা। ঠিক আছে, ওনার থেকে যে স্টকটা কিনছি ওই স্টকের কি অবস্থা, ওই স্টকের রিপোর্ট যদি আপনি দেখতে চান, ঠিক আছে, মানে ওনার থেকে যে যে প্রোডাক্ট কিনছি ওই প্রোডাক্টের রিপোর্ট যদি দেখতে চান, তাহলে ওনার ইয়াতে ঢুকে আপনি স্টকে দেখতে পারবেন। ঠিক আছে, এইভাবে কিন্তু পুরো ডিটেলস একটা নির্দিষ্ট ব্যক্তির সাথে আপনার কয় টাকা, কি, কখন, কিভাবে সবকিছু লেনদেনের হিসাব কিন্তু আপনি লেজারে পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা দেখতে হয় যে আমাদের অ্যাকাউন্টসের লেনদেন কিরকম হচ্ছে, ক্যাশ ফ্লো কিরকম, প্রত্যেক দিনে দৈনিক ক্যাশ ফ্লো কিরকম আসতেছে যাইতেছে, সবকিছু কিন্তু আমরা দেখতে হয়। ঠিক আছে, তো এখান থেকে আমরা ইজিলি ড্যাশবোর্ডে যেয়ে দেখতে পারি, অথবা এখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু উপরেই দেওয়া আছে আমাদের ক্যাশ ফ্লো। হ্যাঁ, ক্যাশ ফ্লোতে আমাদের কি আছে, আমাদের কোন অ্যাকাউন্টে কয় টাকা ক্যাশ ইন হচ্ছে, কবে হচ্ছে, কয় টাকা ডিউ আছে, সবকিছু এখানে কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, এখানে কয় তারিখে কয় টাকা ক্যাশ ইন হচ্ছে, কোন অ্যাকাউন্টে ক্যাশ ইন হচ্ছে। ঠিক আছে, যেমন মোবাইল অ্যাকাউন্টে বিকাশে এত টাকা ইন হয়েছে, এরপরে সহজ সুজ অ্যাকাউন্টে এত টাকা ইন হয়েছে। ঠিক আছে, এবার ক্যাশ অ্যাকাউন্টে হয়েছে, কার্ড, ক্যাশ মাধ্যমে, এই সব কিছুতে কিন্তু আমরা হিসাব, ক্যাশ ফ্লো হিসাব আমরা জানতে পারবো। ঠিক আছে, এখানে আমরা ইনভয়েস নাম্বারে ক্লিক করলে যে কার থেকে কি প্রোডাক্টস কিনা হয়েছিল, ইউনিট প্রাইস, সবকিছু কিন্তু আমরা দেখতে পারবো। ঠিক আছে, কোনটা কি কি, কোনটা সেল হয়েছে, কয় টাকা পেড হয়েছে, কয় টাকা ডিউ আছে, সবকিছু কিন্তু এখানে কাস্টমারের নাম্বার অ্যাড করা বা সবকিছু কিন্তু ইনভয়েস নাম্বার দিয়ে আমরা কিন্তু এখানে সব ডিটেলস দেখতে পারবো। ঠিক আছে, কাস্টমারের সাথে যদি আমার কোনো ডিউ থাকে এটাও কিন্তু এখানে দেখতে পারবো আমরা। এখান থেকে আমরা
প্রিন্ট ইনভয়েসও করতে পারবো। সবকিছু কিন্তু এখানে খুব ইজিলি ইনফরমেশন পেয়ে যাব আমরা। এরকম ভাবে আমরা যদি আবার আমাদের পেমেন্ট অ্যাকাউন্টসে যাই, এখান থেকে আমাদের বাম পাশে যে নেভিগেশন বার আছে এখানে কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টসের হিসাব যদি দেখতে চাই বিভিন্ন ধরনের, তাহলে মনে করেন যে আমরা লিস্ট অ্যাকাউন্টস, ঠিক আছে। আমাদের যদি মনে হয় থাকে এমন থাকে যে একটার বেশি ব্যাংক অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, তাহলে আমরা আমাদের দোনোটাই বিজনেস অ্যাকাউন্ট মনে এমন হতে পারে প্রত্যেকটা শপের জন্য আলাদা আলাদা বিজনেস অ্যাকাউন্ট আছে, আমরা ওগুলো নতুন ভাবে অ্যাকাউন্ট অ্যাড করতে পারি, আমরা ক্যাশ অ্যাকাউন্ট অ্যাড করতে পারি, অথবা যেমন এরকম হতে পারে আমি সব অ্যাকাউন্ট টু অ্যাড করে দিলাম, এখানে অ্যাকাউন্ট নাম্বার একটা অ্যাড করে দিলাম, ঠিক আছে। অ্যাকাউন্ট টাইপ, হ্যাঁ, এবার অ্যাকাউন্টে আমার কতটুকু ব্যালেন্স আছে অলরেডি এই অ্যাকাউন্টে, এটা আমরা ক্লিক করে দিলাম বা লিখে দিলাম, পরে আমরা সেভ করে দিলাম। পরে আমরা অ্যাকাউন্টটা সার্চ করি, সব অ্যাকাউন্ট, এই যে আমাদের সব অ্যাকাউন্ট টু ওপেনিং ব্যালেন্স হলো 300 টাকা, আমরা কিন্তু একটা অ্যাকাউন্ট অ্যাড করে দিচ্ছি। এভাবে আপনার এক থেকে অধিক বিজনেস থাকলে বা এক থেকে অধিক অ্যাকাউন্ট থাকলে আপনি অ্যাড করে দিতে পারবেন খুব ইজিলি, ঠিক আছে। এবং ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটে কি হবে, আমাদের প্রত্যেকটা টোটাল এই পর্যন্ত কয়টা কাস্টমারের ডিউ আছে আপনার, এখানে আপনি দেখতে পারবেন ক্লোজিং স্টক মানে আপনার কয়টা সাপ্লায়ারের ডিউ আছে এখানে দেখতে পারবেন, ঠিক আছে। আপনার অ্যাকাউন্টে এখন ব্যালেন্স কত আছে, প্রত্যেকটা অ্যাকাউন্টে কয় টাকা ব্যালেন্স আছে, এই বিজনেস প্রত্যেকটা বিজনেস থেকে কয় টাকা ট্রান্সফার হয়েছে বা কয় টাকা কোন দোকানের ব্যালেন্সে কয় টাকা গেছে, এই সব কিছু কিন্তু অ্যাকাউন্ট অনুযায়ী আলাদা আলাদা ভাবে দেওয়া আছে, ঠিক আছে। খুব ইজিলি কিন্তু আপনি দেখতে পারবেন এই যে। আর আমাদের তো ক্যাশ ফ্লো যেটা আমি বললাম, আমাদের ক্যাশ ফ্লো অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্টে কয় টাকা ক্রেডিট আছে, টোটাল ব্যালেন্স কত, এটা কিন্তু আমরা ক্যাশ ফ্লোতে দেখতে পারবো, ঠিক আছে। পেমেন্ট অ্যাকাউন্ট রিপোর্ট, আপনি প্রত্যেকটা পেমেন্টের অ্যাকাউন্টের রিপোর্ট কিন্তু আপনি এখানে দেখতে পারবেন খুব ইজিলি। যদি অ্যাকাউন্টের রিপোর্ট দেখতে চান, ঠিক আছে, ক্যাশ অ্যাকাউন্টের রিপোর্ট, এখন এখানে কিরকম কোন কোন কাস্টমার থেকে কয় টাকা ক্যাশ আসছে, কোন অ্যাকাউন্টে গেছে, সবকিছু কিন্তু আপনি খুব ইজিলি দেখতে পারবেন। এবং আমাদের বিভিন্ন ধরনের এক্সপেন্স থাকে, ঠিক আছে, প্রত্যেক মাসের আমাদের এক্সপেন্স থাকে, প্রত্যেক দোকানের ইউটিলিটি বিল, লেবারের কস্ট, সবকিছু কিন্তু আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন, খুব সহজে আপনি কিন্তু পরে পেমেন্ট করতে পারবেন। যেমন আমাদের ইলেকট্রিসিটি বিল একটা অ্যাড করতে পারবেন। আবার যদি এমন হয় যে কারোর কাছে আপনার ডিউ আছে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি স্টাফ স্যালারিতে আমার ডিউ আছে, ঠিক আছে, আমরা এখানে কি করব, অ্যাড পেমেন্টে ক্লিক করে দেব। অ্যাড পেমেন্ট মানে ওকে আমি আরো বাকি যেটুকু ডিউ আছে এটুকু আমি পে করতেছি, মনে করেন 7,400 টাকা ডিউ আছে আমার লেবারের, ওখান থেকে আমি 5,000 দিয়ে দিলাম, এখন আমার স্টাফকে আমি 5,000 টাকা আরো দিব, ঠিক আছে। এই কাস্টমারকে এই স্টাফকে, স্টাফ রাকিবকে আমি কিন্তু 500 টাকা আরো দিচ্ছি, তো বাকি আছে 2,400 টাকা, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু আমরা আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা স্টাফ হতে পারে বা বিভিন্ন ধরনের এক্সপেন্স, একটা দোকান চালাতে যা যা বা একটা বিজনেস চালাতে যা যা খরচ লাগে, ওই খরচ কিন্তু আমি ক্যাটাগরি হিসেবে আমি আলাদাভাবে অ্যাড করে রাখতে পারবো, যেগুলো এগুলোর রেকর্ডগুলি আমার কাছে থাকে, ঠিক আছে। এক্সপেন্সের ক্যাটাগরিজ আমি অ্যাড করতে পারবো, কি কি এক্সপেন্সের ক্যাটাগরি, যেমন আমি একটা ক্যাটাগরি অ্যাড করব হলো কারেন্ট বিল, একটা ক্যাটাগরি অ্যাড করতে পারে শপ রেন্ট, এরকম ভাবে ক্যাটাগরি কিন্তু আমরা অ্যাড করতে পারবো। তো এইভাবে আর কি বিভিন্ন ধরনের রিপোর্টস, ক্যাশ ফ্লো রিপোর্ট এবং দোকানের খরচ প্রত্যেকটা হিসাব কিন্তু আমরা খুব সহজেই সহজ সফটওয়্যার দ্বারা ম্যানেজ করতে পারবো।